স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ। আমি আছি আতিফান জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। 3 দিনেও মেলেনি এমপি আজিমের দেহের খণ্ডিতাংশ। আজও তল্লাশি, খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন। অর্থ চোরা কারবারি বন্ধ করেছে আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। রাজধানীতে 4 প্রকল্পের উদ্বোধন। মধ্যরাতে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় রেমালের। উপকূলে ব্যাপক প্রস্তুতি, আতঙ্কে আগেই আম পাড়া শুরু। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। খুন হওয়া এমপি আনোয়ারুল আজিমের দেহের খণ্ডিতাংশ উদ্ধারে আজ তৃতীয় দিনের মতো অভিযান শুরু করেছে কলকাতা সিআইডি। তাদের সাথে আছে কলকাতা পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। বাংলাদেশ সময় দুপুর 12:30টার দিকে এই অভিযান শুরু হয়। তৃতীয় দিনের মতো অভিযানে যাওয়া সিআইডি পশ্চিমবঙ্গের পোলেরহাট থানার ভাঙ্গুর কৃষ্ণমাটি গ্রামে অভিযান শুরু করেছে। 12 দিনের রিমান্ডে থাকা অভিযুক্ত জিহাদ হাওলাদারের তথ্য অনুসারে সেখানকার স্থানীয়ভাবে পরিচিত বাগজোলা খালে লাশের খণ্ডিতাংশ ফেলা হয়েছে। উদ্ধার অভিযানে পুলিশ নৌকা, ডুবুরি, জালসহ বিভিন্ন উদ্ধার সহায়ক সরঞ্জাম সাথে নিয়েছে। এর আগে শুক্রবার 12 দিনের আবেদন মঞ্জুর হওয়ার পরই জিহাদকে নিয়ে অভিযান চালায় সিআইডি। তবে এতে মেলেনি এমপি আজিমের দেহাবশেষ। এ নিয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, আজকে তো তৃতীয় দিনের মতো অভিযান চলছে, সিআইডি কি বলছে? কোনো ধরনের আলামত পেল কিনা তারা? দেখুন, আজ সকাল 10টা থেকেই শুরু হওয়ার কথা ছিল এই তল্লাশি অভিযান, কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে। কারণ এর আগে সিআইডি বেশ কিছু জায়গায় এই জিহাদ হাওলাদারকে নিয়ে গিয়েছিলেন এবং তারপরেই এই বাগজোলা খাল, অর্থাৎ স্থানীয় নাম হিসেবে বাগজোলা খাল, এবং সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সঙ্গে সরঞ্জাম, যে জাল থেকে নৌকো এবং অন্যান্য যে সরঞ্জাম, অর্থাৎ খালে যদি তল্লাশি চালাতে হয় তার জন্য যে যে সরঞ্জাম দরকার সেগুলো কিন্তু একসঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টার বেশি, 2 ঘন্টার মতো অভিযান চলেছে এবং সেই অভিযানে যেটা এখনো পর্যন্ত কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে এখনো পর্যন্ত সেরকম কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। তবে জিহাদ হাসানের দাবি যে এখানেই ফেলা হয়েছিল তার মৃতদেহ, খণ্ডিত মৃতদেহ, এবং এই পলিথিনের প্যাকেটে করেই এখানে ফেলা হয়েছিল। কিন্তু সেই তথ্যসূত্র অনুযায়ী এখনো পর্যন্ত কিন্তু সিআইডি তল্লাশি চালাচ্ছে এবং সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট দলে নেমে প্রতিটা মুহূর্তে চেষ্টা করছে যে কিভাবে তার দেহের খণ্ডিতাংশ পাওয়া যায় এবং জাল ফেলে বিভিন্ন ভাবে যেখানে জিয়াদ হাওলাদার বলছেন যে এখানে দেহ ফেলা হয়েছে, সেখানে জাল ফেলে তাৎক্ষণিকভাবে চেষ্টা করা হচ্ছে যে ওইখান থেকে যদি কিছু দেহ অংশ অন্তত উদ্ধার করা যায়, অথবা যে ব্রিফকেস করে বা যে পলিথিনের প্যাকেটে করে ফেলানো হয়েছে তারও যদি কিছু অংশ উদ্ধার করা যায়, তার জন্য সিআইডি চেষ্টা চালাচ্ছে। তবে জিহাদ হাওলাদার যে তথ্য দিয়েছে তাতে একটা জিনিস কিন্তু পরিষ্কার, খুন এবং তিনি করেছেন এবং পরিকল্পিতভাবে খুন করেছেন এবং তাকে যে ভাড়ায় আনা হয়েছিল সেই ভাড়ার কাজটি তিনি সম্পূর্ণভাবে সম্পাদন করে এখানে তিনি, অর্থাৎ এই খালে তিনি তার মৃতদেহ ফেলেছিলেন। তবে এই মৃতদেহ এখন ডিকম্পোজ হয়ে গেছে কিনা সে নিয়ে কিন্তু একটু সন্দিহান সিআইডি। কারণ হচ্ছে যে 10 দিন অতিক্রান্ত হয়ে গেছে। এই 10 দিন অতিক্রান্ত হওয়ার কারণে স্বভাবত যেভাবে মৃতদেহ যদি এভাবে পড়ে থাকে তাহলে ডিকম্পোজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা একেবারে মাটির সঙ্গে মিশে যাওয়ার সম্ভব আছে এবং যেহেতু টুকরো টুকরো করে ফেলা হয়েছে সেই কারণে কতটা উদ্ধার করতে এই মুহূর্তে সম্ভব হবে, সিআইডি কতটা উদ্ধার করতে পারবেন সে নিয়েও কিন্তু একটু সন্দেহ চলছে। তবে একটা জিনিস পরিষ্কার এখানে যে সিআইডি চেষ্টা করছে যে কোনো ভাবে হোক অন্তত খুনের যে আলামত, সেই আলামত যদি উদ্ধার করা যায় তাহলে অন্তত কিছু তথ্যসূত্র এখান থেকে পাওয়া যাবে। কলকাতা থেকে এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। এমপি আনোয়ারুল আজিমের হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আজিমের বাসভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
এ সময় নেতাকর্মীরা মরদেহ দেশে নিয়ে আসা ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নানা ধরনের স্লোগান লেখা প্লাকার্ড প্রদর্শন করেন। তারা বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, দ্রুত বিচার প্রক্রিয়াও শুরু করতে হবে। শাহিনকে গ্রেপ্তার করলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। এর আগে শুক্রবার সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, সেলেস্তা রহমান ও ফয়সাল আলী সাজিকের প্রত্যেকের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত বুধবার সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। পরে এই ৩ আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। নিষ্ঠুর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ধরে এনে আইনের আওতায় আনা হোক, তাদের বিচার হোক। আমরা কালীগঞ্জের মাটিতে আমরা তাকে জানাজার মাধ্যমে দাফন করতে চাই। এটাই হচ্ছে আমাদের কালীগঞ্জ মানুষের মূল দাবি। রাজধানী পূর্বাঞ্চলে বৌদ্ধ ধর্মের মানুষের উপাসনার জন্য মন্দির তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের সাথে সাক্ষাতে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের জন্য কল্যাণ ট্রাস্ট করে দিয়েছে সরকার। সরকার ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেছে জানিয়ে তিনি বলেন, ধর্মচর্চার জন্য ভালো পরিবেশ রয়েছে দেশে। বাংলাদেশ সরকার নেপালে বৌদ্ধ মন্দির নির্মাণ করবে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, সেখানে গৌতম বুদ্ধের জন্মস্থান, সে কারণে বাংলাদেশেও গৌতম বুদ্ধের জন্মস্থানে একটি মন্দির তৈরি করে ইতিহাসের অংশ হয়ে থাকতে চায়। এছাড়া তিনি আরও বলেন, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ৭৫ পরবর্তী সময়ে দেশে অরাজকতা তৈরি করা হয়েছিল। এমনকি সেই সময় রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারা আমাদের 2 বোনের দেশে পর্যন্ত ঢুকতে দেয়নি বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র একটা কমলাপুরে ওই একটাই মঠটা অনেকবার গেছি, ওখানে বহুবার গিয়েছি। তো ওটারও উন্নতি করা যা যা করে দিয়েছি, কিন্তু সাথে সাথে যে বাড্ডায় জায়গা দিলাম, অন্যান্য জায়গায় জায়গা দিয়ে এখন আরও 5টা বৌদ্ধ মঠ করা হয়েছে। আর আমাদের ধর্মমন্ত্রী তো বললেন যে এখানে পূর্বাঞ্চলেও একটা জায়গা দেওয়া হয়ে গেছে, কারণ পূর্বাঞ্চলটা নতুন শহর গড়ে উঠছে, তো সেখানেও থাকবে সেই কথা। আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারে 10 তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ সহ 4টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নতুন করে ব্যবসা শুরু করতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। নির্মাণ কাজ শেষে 3 বছরের মধ্যে দোকান হস্তান্তর হবে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে। 2023 সালের 4 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজার। এক স্থানে 10 তলা বিশিষ্ট 4টি আধুনিক পাইকারি বিপণী বিতান নির্মাণ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে। পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইস গেট পর্যন্ত হচ্ছে শেখ ফজলুল হক মনি সরণি। 974 কোটি টাকা ব্যয়ে 5 কিলোমিটার দৈর্ঘ্যের 8 লেনের লিংক রোডে সহজ হবে দক্ষিণাঞ্চল থেকে উত্তরে যাওয়ার পথ, কমবে ঢাকায় যানবাহনের চাপ। এছাড়া দক্ষিণ সিটি নিজস্ব তহবিল থেকে প্রায় 51 কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেকে নির্মিত হচ্ছে উন্মুক্ত বিনোদন মঞ্চ নজরুল সরোবর। আর শাহবাগে 604 কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের। শনিবার সকালে দক্ষিণ সিটির 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বলেন, প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে, এতে নতুনভাবে বাঁচার সুযোগ পাবেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব, যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আধুনিক পশু জবাইখানা তৈরির পাশাপাশি সিটি কর্পোরেশনকে নানা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। বক্তব্যে বিএনপি শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা দেশকে অস্ত্র চোরাচালানের রুটে পরিণত করেছিল। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরাকারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এছাড়া রাজধানীর 4 প্রান্তে 4টি পাইকারি মার্কেট করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টা নাগাদ রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রেমালে। সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর জানায় ঘূর্ণিঝড়টি সাগরের মধ্যভাগ দিয়ে যাওয়ার আরও শক্তিশালী হওয়ার শঙ্কা রয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে খেপুপাড়া দিয়ে এটি অতিক্রম করতে পারে। তবে ঝড়ের অগ্রভাগ দুপুরের পর থেকেই আঘাত হানতে পারে। জোয়ারের সময় উপকূলীয় এলাকায় ৭ থেকে ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। রেমালের প্রভাবে রোববার সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে উপকূলীয় এলাকায় তাপমাত্রা ৬০ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরে গভীর নিম্নচাপ ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আবহাওয়া অফিস থেকে আর কি জানানো হলো এবং দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? আবহাওয়া অফিসের সবশেষ যে তথ্যটা সেটা যদি বলি, যে সকালে যেমনটি বলা হয়েছিল যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ১ নম্বর সতর্কবার্তা দেওয়া হয়েছিল, অর্থাৎ 4টি বন্দর যে আছে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা এবং পায়রা, সেই ১ নম্বর সতর্কবার্তা উঠিয়ে নিয়ে কিন্তু এখন ৩ নম্বর করা হয়েছে এবং নৌকা বা অন্যান্য ট্রলার সমূহকে যে নদী তীরবর্তী জায়গায় তাদেরকে থাকতে বলা হয়েছিল সেটিও কিন্তু উঠিয়ে নিয়ে একদম তাদেরকে বলা হয়েছে নিরাপদ জায়গায় সরে যেতে। অর্থাৎ ধীরে ধীরেই কিন্তু এটি ঘনীভূত হয়ে আসছে এবং আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে রাত ৯টা নাগাদ এই ঘূর্ণিঝড়টি তার রূপ নিতে পারে এবং ১২টার দিকে ১০ নম্বর মহাবিপদ সংকেতেরও আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আরেকটি জিনিস এখানে বলা হচ্ছে যে যেহেতু ঘূর্ণিঝড়টি এখন পর্যন্ত মোংলা এবং পায়রা বন্দর থেকে ৩৫০-৪০০ কিলোমিটারের দক্ষিণের দিকে অবস্থান করেছে এবং তারা বলছেন যে এটি সমুদ্রের মধ্যভাগ দিয়ে আসায় ধীরে ধীরে কিন্তু এটি শক্তি বাড়াচ্ছে এবং আশঙ্কা যে এটির ফলে জলোচ্ছ্বাস হতে পারে এবং সেটা যদি জোয়ারের সময় হয় তাহলে ৭ থেকে ১০ ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে এবং এটির যদি ভাটার সময় হয় তাহলে ৩ থেকে ৫ ফিট জলোচ্ছ্বাস পর্যন্ত হতে পারে। সারা দেশে প্রবল বর্ষণ হতে পারে এবং এটার জন্য কিন্তু তাপমাত্রাও কমবে এবং উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা ৬ থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত এটি কমে আসতে পারে এবং ঢাকা সহ সারা দেশে বৃষ্টি হবে। ঢাকার তাপমাত্রাও কিন্তু ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে বলা হচ্ছে। আরেকটি জিনিস বলা হচ্ছে যে অগ্রভাগের প্রভাবে আগামীকাল ভোর থেকেই যে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত যে এলাকা রয়েছে এই এলাকাটা আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বাতাসের গতিবেগ ১২০ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও জানানো হয়েছে। আরেকটি জিনিস, এটার মূল বিন্দু এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি খেপুপাড়া নামক যে জায়গাটি সেটার উপর দিয়ে বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এর আগে দুর্যোগ প্রতিমন্ত্রী একটি মূলক যে সভাটি তিনি করেছেন সেখানেও কিন্তু আমাদের জানানো হয়েছিল রেখেছে ৪,০০০-এর বেশি এখানে জায়গা তারা করেছে। সেনাবাহিনী, কোস্টগার্ড সবাই এখানে কাজ করছেন এবং সকল প্রস্তুতি, শুকনা খাবার রাখা হয়েছে এবং বুদ্ধদেব, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হওয়ার পর রোববার ভোরে চূড়ান্ত প্রভাব দেখা দিতে পারে। তবে আজ মধ্যরাত থেকে শুরু হতে পারে ঝড়ের প্রভাব। কাল সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সকালে সচিবালয়ে প্রস্তুতিমূলক জরুরি সভা শেষে এসব জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকায় ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। এর প্রভাবে প্লাবিত হতে পারে ব্যাপক এলাকা। তবে এরই মধ্যে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও কোস্টগার্ড। ৪,০০০ উপকূলীয় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উপকূলীয় আছে সেগুলি আমরা প্রস্তুত রেখেছি এবং খাদ্যের জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনা খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি এবং ভবিষ্যতে আরও প্রয়োজনীয় জন্য আমরা ঢাকা থেকে যাতে আমাদের সাপ্লাই দিতে পারি সেগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আপনাদের ডেঞ্জার হইতে পারে রাত্রে 12টা 1টা নাগাদ এটা 10 নম্বর থেকে মহাবিপদে চলে যেতে পারে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের পর্যাপ্ত মজুত রাখা হয়েছে। দুর্যোগ শুরুর আগেই যাতে সবাই আশ্রয় কেন্দ্রে যায় সেজন্য সতর্ক করে চালানো হচ্ছে প্রচার। ঘূর্ণিঝড় রেমালের আঘাতের আশঙ্কায় উপকূলবাসী। ঝড় মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। যদি সতর্ক বাড়ে 3 থেকে 4 নাম্বার সংকেত হইলে আমরা পতাকা উত্তোলন করব। যাদের ঘরবাড়ি আছে, দোকানপাট আছে, আমরা তাদেরকে সতর্ক হুঁশিয়ারির সঙ্গে দিচ্ছি। বরিশালে প্রস্তুত 541টি আশ্রয় কেন্দ্র। মজুত রাখা হয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার। প্রস্তুত আছে মেডিকেল টিম এবং 1,500-এর বেশি স্বেচ্ছাসেবী। পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানও জরুরি প্রয়োজনে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা যাবে সেই প্রস্তুতিও আমাদের আছে। ঝালকাঠিতে প্রায় 2 লাখ মানুষের আশ্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পটুয়াখালীতে প্রস্তুত 703টি আশ্রয় কেন্দ্র। সাইকেল সেন্টার দিয়েছেন, তাতে মানুষ অনেক ডরে না। সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দুর্যোগের ভয় বাড়িয়েছে উপকূলবাসী। আশ্রয় কেন্দ্র অপর্যাপ্ত বলে অভিযোগ আছে। ঘূর্ণিঝড় রেমালের বিষয়ে অবশ্যই আমরা আতঙ্কিত এবং আমরা প্রতিনিয়ত খবর নিচ্ছি আমাদের এলাকায় আঘাত হানবে কিনা, হানলে আমরা কিভাবে কোন আশ্রয়ে যাব, কোথায় থাকবো। আমরা এখানে আমাদের নিচের অবস্থা নদীর এই ভাঙনকুল, তো এখানে খুবই সমস্যা। আমরা চাচ্ছি এখানে আমাদের একটা টেকসই ব্যবস্থা হোক। চাঁদপুরে 353টি আশ্রয় কেন্দ্র ঘিরে নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি। ভোলা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর বেশিরভাগ আশ্রয় কেন্দ্রই জরাজীর্ণ এবং থাকার অনুপযোগী। জলোচ্ছ্বাস শুরু হয় তখনই এগুলা কিছু সময়ের জন্য মেরামতের ব্যবস্থা করা হলো, স্থায়ীভাবে বসবাসের অযোগ্য থাকে। ঘূর্ণিঝড় মোকাবিলায় খুলনায় 406টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বাগেরহাটে 359টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে পারবেন 2 লাখের বেশি মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উপকূল অঞ্চলের প্রস্তুতি নিয়ে আরো জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলো পুরোপুরি প্রস্তুত কিনা? জি, ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক তিনি কিন্তু সভা করেছেন এবং সেই সভার মাধ্যমে কিন্তু তার যে কার্যক্রমগুলো রয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় সেই প্রস্তুতি ইতিমধ্যে তারা নিয়েছেন। এবং এর পাশাপাশি যদি জানিয়ে রাখি যে বরিশালের যে জেলা প্রশাসনের এটি কর্মসূচির হিসেবে তারা একটি আজকে মিটিং করেছেন দুপুর 11:30 নাগাদ, সেখানে বেলা 11:30 নাগাদ। সেখানে আমরা দেখেছি যে তারা যেটি বলেছেন যে বরিশালে 541টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন। এর পাশাপাশি নগদ 5 লাখ টাকা এবং 93 মেট্রিক টন চাল কিন্তু তারা বরাদ্দ রেখেছেন। এছাড়া 98টি মেডিকেল টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে। এই বিষয়টি নিয়ে সরকারি দপ্তরে যেসব কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সভা করেছেন এবং আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে বরিশালের যে কীর্তনখোলা নদী রয়েছে সেই নদীর আশেপাশে যে বাড়িঘর রয়েছে সেখানে কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। এর আগে আমরা কিন্তু সকালে দেখেছিলাম যারা সিপিবি যারা রয়েছেন এবং রেড ক্রিসেন্ট সোসাইটি যারা রয়েছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবী তারা এখানে প্রচার প্রচারণা চালিয়েছেন এবং যারা দুর্যোগপূর্ণ স্থানে রয়েছেন সেখানে থেকে তাদেরকে নেয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং শুরু থেকেই তারা বলছেন যে আসলে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য মানুষকে সচেতন করার লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং মানুষ যাতে আশ্রয় কেন্দ্রে যায় সেক্ষেত্রে তারা প্রচার প্রচারণা আগে থাকতেই শুরু করেছেন। এবং কোস্টগার্ড যেটি জানিয়েছে যে কোস্টগার্ডের পক্ষ থেকেও তারা নদী পারে যারা রয়েছেন তাদেরকে সচেতন করছেন এবং তারা মাইকিং করছেন। এবং যেটি বলা হচ্ছে যে এবছর কিন্তু বরিশাল অঞ্চলে কিন্তু বোরোর বেশ আবাদ হয়েছে, যেটি জানানো হয়েছে সেই সভা থেকে 63,250 হেক্টর জমিতে কিন্তু বোরোর আবাদ হয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন, কৃষি কর্মকর্তারা বলেছেন যে আসলে এবারে যদি ঝড় হয় সেক্ষেত্রে কিন্তু এই আবাদের কোনো ক্ষতি হবে না। তারা যেটি বলছেন ইতিমধ্যে 98.5% জমির ধান কিন্তু কৃষকরা ঘরে তুলেছেন এবং তারা কিন্তু বলছেন যে এই মাঠে যে সবজিগুলো রয়েছে সেই সবজি কর্তনের জন্য কিন্তু ইতিমধ্যে কৃষকদের বলা হয়েছে। এবং বরিশালের সবকিছু আসলে ঘূর্ণিঝড় মোকাবেলার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু মধ্যে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি রয়েছে তারা কিন্তু মধ্যে নিয়ে নিয়েছেন এবং তারা বলছেন যে তারা সবকিছুর ক্ষেত্রেই আসলে প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে খবরাখবর।
বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন। ঘূর্ণিঝড় রেমালের আঘাত হানার আশঙ্কায় সাতক্ষীরায় শুরু হয়েছে আম পাড়ার হিড়িক। পাকার আগেই গাছ থেকে আম নামিয়ে বাজারে তুলছেন চাষিরা। এদিকে কৃত্রিম উপায়ে আম পাকানো ঠেকাতে নজরদারির কথা জানিয়েছেন বাজার কমিটির নেতারা। প্রশাসনের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী সাতক্ষীরায় আম পাড়া শুরু হয় 9 মে। দ্বিতীয় ধাপে 21 মে থেকে শুরু হয় হিমসাগর আম পাড়া। এরপর থেকে স্বাভাবিক গতিতেই চলছিল ফল সংগ্রহ। তবে ঘূর্ণিঝড় রেমালের আঘাত হানার আশঙ্কা পাল্টে দিয়েছে সব। সম্ভাব্য ক্ষতি এড়াতে আগেভাগেই আম পেড়ে বাজারে তুলছেন চাষিরা। সুলতানপুর বড় বাজারে আড়তে প্রচুর আম উঠলেও দাম কমেনি। শুনতেছি যে একটা ঝড় আসতেছে, বড় আকারের ঝড়, রিমেল ঝড়, এই জন্য আমরা আর কি দ্রুত ভাঙার চেষ্টা করতেছি। ঝড় আসলে আমাদের বিরাট আকার ক্ষতি হয়ে যাবে, যার কারণে আমরা এটা দ্রুত ভাঙতেছি। তারপরে এখনো বহুত আম ভাঙতে রয়েছে। 2800 থেকে 3200 পর্যন্ত হিমসাগর ন্যাংরা বিক্রি হচ্ছে আপনার একই দাম 2800 থেকে 3200-র ভিতরে। মোটামুটি আমের বাজার ভালো, এর জন্য চাষিরাও অনেক খুশি, আমরা আড়তদারেরাও খুশি। আগেভাগে বাজারে তোলার হিড়িকে কৃত্রিম উপায়ে আম পাকানো ঠেকাতে নজরদারির কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সুস্বাদু আম সারা বাংলাদেশের একটা সুনাম। আর এখানে আম তো এখন পরিপুক্ত হয়ে গেছে, মেডিসিন প্রশ্নই ওঠে না কোনো। আম এমনি গাছে পেকে পড়ে যাচ্ছে, আর আমাদের তো নজরদারি আছে। উপযোগী মাটি ও আবহাওয়ায় উৎপাদিত সাতক্ষীরায় আমের কদর সারা দেশে। এবার জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনা তদন্তের প্রয়োজনে রোববার কলকাতা যাচ্ছে ডিবির 3 সদস্যের প্রতিনিধি দল। দুপুরে রাজধানী মিন্টো রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান। এ নিয়ে আরো জানাতে মিন্টো রোড থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, ব্রিফিংয়ে ডিবি প্রধান আর কি তথ্য দিয়েছেন, আর এমপি হত্যার বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা? এইখানে যে হত্যাকাণ্ডর মূল মোটিভ সেটা ওনারা বলতে চাচ্ছেন যে এখনো ওনারা 2টি বা 3টি বিষয়ে এখন ওনারা সন্দেহ করছেন। একটি সন্দেহ হচ্ছে যে এখানে টাকা পয়সার লেনদেন, এটার বিষয়ে ওনারা কথা বলতে চাচ্ছেন। এবং ওনারা বলছিলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যেই দ্বন্দ্ব, পুরোনো যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বিষয়ে ওনারা যে সন্দেহ করছেন যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কিছু দ্বন্দ্বের বিষয় এখানে থাকতে পারে। আরেকটি স্বর্ণ চোরাচালানের বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম, ওই বিষয়ে ওনারা কিছু কথা বলেননি বা স্পষ্ট করে কথা বলতে পারেনি। আর যেটি বলেছেন যে এটির মূল মাস্টার মাইন্ড হিসেবে ওনারা আজকেও বলেছেন যে আখতারুজ্জামান শাহীন যিনি আছেন, যিনি এখন ওনারা সন্দেহ করছেন যে আমেরিকা চলে গেছেন। অর্থাৎ উনি প্রথমে বাংলাদেশ থেকে ওখানে প্ল্যানিং করে এসে বাংলাদেশ এসেছেন, এসে তারপরে কাঠমান্ডু গেছেন, কাঠমান্ডু থেকে উনি হয়তো আমেরিকা চলে গেছেন। সেই আখতারুজ্জামান শাহীন এটার মূল মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন। এবং তার সাথে যেটি এক্সিকিউশন লেভেলে যে কাজ করেছেন সেটি হচ্ছে যে শিমুল ভূঁইয়া, যেটি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির, ওনারা বলতে চাচ্ছেন যে গলা কাটা পার্টির যে নেতৃত্ব দিচ্ছিলেন, সেই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যে নেতা, সেই শিমুল ভূঁইয়া, উনি এই এক্সিকিউশনটা করেছেন। এবং আজকে ডিবির ব্রিফিং এ যেটি আমরা সুনির্দিষ্টভাবে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে প্রথমে ওনাদের টার্গেট ছিল যে এই যে এমপি আজিম, ওনাকে আসলে কলকাতা নিয়ে গিয়ে ওখানে 2-3 দিন আটকে রেখে কিছু ট্র্যাপিং করে, অর্থাৎ ওনার কিছু ছবি টবি নিয়ে ট্র্যাপিং করে 2-4 দিন অথবা ওনাদের রেখে দিবেন। 2-4 দিন রেখে দেওয়ার পরে সেইখানে কিছু ওনার থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করা বা কিছু জিম্মি করার চিন্তা ছিল। এবং সেই জিম্মি করার পরবর্তী অংশে ওনাকে হয়তো মেরে ফেলবে, এরকম একটা টার্গেট ছিল। কিন্তু একটা সময় যখন ওই ক্লোরোফর্ম ব্যবহার করেন, সেই ক্লোরোফর্ম ব্যবহার করার সময় ক্লোরোফর্মের মাত্রা মুখে চলে যাওয়াতে উনি মারা যান। তারপরে ওনারা এক্সিকিউশন করেন বা মেরে ফেলেন বলে ডিবির ব্রিফিং আমাদের জানিয়েছেন। এবং ওনারা যেটা সন্দেহ করছেন বা আমরা ডিবিতে বিভিন্ন সূত্রে যেটা জানতে পেরেছি যে হয়তো এই মেরে ফেলার পরে লাশ গুম করার পর্যায়ে ওনারা এটাকে লাশটাকে বা মরদেহটাকে কুচি করে কেটে বা টুকরো করে 2-3 জায়গায় ফেলতে পারে, অথবা একটা খালের কথা বলা হচ্ছে এখানে ফেলে দিয়ে যেতে পারেন, যেখানে হাড়গোড় পাওয়ারও সম্ভাবনা থাকে না। তবে আমাদের সাংবাদিকদের প্রশ্ন ছিল যে মরদেহ না পেলে একই হত্যা মামলা ডিরেকশন করা বা ব্যবহৃত অস্ত্র না পেলে। আরাফাত, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। গত 24 দিনে ডিম সিন্ডিকেট প্রায় 60 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ডিমের বাজারে অস্থিরতার জন্য তারা তেজগাঁও ডিম সমিতিকে দায়ী করেছে, যদিও এ অভিযোগ অস্বীকার করেছে তেজগাঁও ডিম ব্যবসায়ীরা।
শনিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি ও কিছু কর্পোরেট প্রতিষ্ঠান সরবরাহের সংকটের অজুহাতে ডিমের দাম বাড়িয়ে মুনাফা করছে বলে অভিযোগ করা হয়। এ সময় জানানো হয়, 1 মে থেকে 25 মে পর্যন্ত 3 টাকা লোকসান হিসেবে 25 দিনে 360 কোটি টাকা লোকসান করেছেন প্রান্তিক খামারিরা। আর গত 1 মাসে কর্পোরেট কোম্পানিগুলো মুরগির বাচ্চা বিক্রিতে প্রায় 1300 কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি পোল্ট্রি ফিডের বাজার থেকে প্রায় 4000 কোটি টাকা তুলে নিয়েছে। তেজগাঁও ডিম সমিতি যে SMS করে, তারা মূল্য নির্ধারণ করে এবং তাদেরকে ফলো করে সারা বাংলাদেশে যে ডিম সমিতিগুলো মূল্য নির্ধারণ করে তাদেরকে আসলে প্রতিহত করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে। আমাদের নামে ক্লেম করছে, এটা সম্পূর্ণ ভুল। তেজগাঁতে মাত্র 15 থেকে 16 লক্ষ ডিম বিক্রি করা হয়। সারা বাংলাদেশে ডিম উৎপাদন আছে 4 কোটির উপরে। 4 কোটির উপরে ডিমের 15-16 লাখ ডিমে কি 4 কোটি ডিমে নিয়ে করতে পারে? কলেজ ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল, আর তা চলবে 11 জুন পর্যন্ত। একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 30 জুলাই। ভর্তির জন্য পছন্দ তালিকায় ন্যূনতম 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ রাখতে পারবেন শিক্ষার্থীরা। 16 মে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা অনুসারে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কাজ হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনলাইনে আবেদন জমা দিতে 150 টাকা ফি পরিশোধ করতে হবে। নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে 5000 টাকা, নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে 7500 টাকা, ইংরেজি ভার্সনে 8500 টাকা। এছাড়া ঢাকার বাইরে মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভার্সনে 3000 টাকা, জেলায় 2000 টাকা এবং উপজেলা ও মফস্বলে ফি বাবদ নেওয়া যাবে 1500 টাকা। নরসিংদীর রায়পুরায় নির্বাচনী প্রচারে গিয়ে হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের 2 দিন পর হত্যা মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ জানান, মামলায় প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলার মেথিকান্দা এলাকার আবিদ হাসান রুবেলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া 26 জনের নাম উল্লেখ করা সহ অজ্ঞাত 40 থেকে 50 জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। এখন পর্যন্ত মামলায় 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রায়পুরার মামদেরকান্দি এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিদ্বন্দ্বীর হামলায় গুরুতর আহত হন সুমন মিয়া। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার জেরে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে কমিশন। অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। নজরুল তাই সবসময়ই প্রাসঙ্গিক। নজরুলের চেতনা ছড়িয়ে দিতে হবে সবখানে, যাতে আধিপত্যবাদ বিস্তারের নামে মানবতা ভুলণ্ঠিত না হয়। নজরুলের 125তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন বিশিষ্টজনেরা। চেতনার কবি, বিদ্রোহের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। 125তম জন্মবার্ষিকীতে শনিবার ভোর থেকে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে জড়ো হতে থাকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। গাহি সাম্যের গান, মানুষে মানুষে ভেদাভেদ নেই। নজরুলের সেসব অমর বাণী উচ্চারিত হয় অনেকের কণ্ঠে। সেই জন্যই আমরা তাকে মানবতার কবি বলি। তিনি কোনো সম্প্রদায়ের কবি ছিলেন না, তিনি সকল সম্প্রদায়কে তিনি সমান চোখে দেখতেন, সমান শ্রদ্ধাবোধ তার ছিল। যতই সংকট হোক, দুর্গমগিরি কান্তার মরুকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। এই গানটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গান, কবির রচনা। এই গানটি আমার মনে হয় যে বাংলাদেশের জাতীয় পর্যায়ে এটা ব্যবহার করা উচিত বলে মনে করি আমি। নজরুল কোনো নির্দিষ্ট ধর্মের কবি নন, নির্দিষ্ট সময়ের নন। আমরা তখনই বলতে পারবো যে নজরুলকে আমরা সর্বান্তকরণে ধারণ করছি যখন আমরা দেখব জাতীয় জীবনে আমরা সামগ্রিকভাবে অসাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। সাম্প্রদায়িক শক্তিকে পরাভূত করে বিজয়কে সুসংহত করতে নজরুলের চেতনার বিকল্প নেই। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধি প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সংগঠন। সেখানে বলা হয়, নজরুলকে ছড়িয়ে দিতে হবে বিশ্ব পরিমণ্ডলে। সুলতানা জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।